সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত ইরান, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভয়াবহ সংকটের সতর্কতা। বিশ্ব রাজনীতির নতুন মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত চীন, জ্বালানি সংকটে সামরিক চাপের বদলে দিচ্ছে শান্তি ও কূটনীতির ডাক। যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘণ্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ লেবাননের, সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ। সিরিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার, 1 যুগ পর মার্কিন বাহিনীর সব ঘাঁটির নিয়ন্ত্রণে দেশটির সরকার। এবং রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেন জুড়ে অন্তত 16 জন নিহত, আহত শতাধিক, বিপর্যস্ত দেশটির বেসামরিক এলাকা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এমন দাবি করেন তিনি। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এ ব্যাপারে সম্মত হয়েছে এবং খুব জোরালোভাবে রাজি হয়েছে। B-2 বোমারু বিমান দিয়ে আমাদের চালানো হামলার কারণে ইরানের মাটির অনেক গভীরে থাকা পারমাণবিক ধ্বংসাবশেষের ধূলিকণা আমাদের ফিরিয়ে দিতে রাজি হয়েছে। তাদের সাথে আমাদের অনেক বিষয়ে সমঝোতা হয়েছে এবং আমি মনে করি খুব ইতিবাচক একটা ঘটনা ঘটতে চলেছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী ভয়াবহ জ্বালানি সংকটের সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সংস্থাটির প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, ইউরোপের কাছে মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে। এতে খুব শীঘ্রই বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট হিসেবে অভিহিত করেন তিনি। বিরল সতর্ক করে বলেন, এর ফলে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে এবং মূল্যস্ফীতি দেখা দেবে। এতে ধনী দেশগুলো ভুগলেও এশিয়া ও আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলোই সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। হরমুজ প্রণালীর অবরোধ ও বিশ্বজুড়ে জ্বালানি সংকট নিরসনে আজ একটি জরুরি বৈঠকে বসছে প্রায় 40টি দেশ। শুক্রবার যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে এই বৈঠকে কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়াই আয়োজিত এই বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হবে। জলপথটি উন্মুক্ত করাকে বৈশ্বিক দায়িত্ব হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে জ্বালানি ঘাটতি মেটাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে দক্ষিণ কোরিয়া। অবরোধের মধ্যে প্রথমবারের মতো একটি কোরিয়ান তেলবাহী জাহাজ সৌদি আরব থেকে যাত্রা করে লোহিত সাগর দিয়ে মধ্যপ্রাচ্য ছেড়েছে। হরমুজ প্রণালীর সংকটে এখন বিশ্ব রাজনীতির নতুন মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হচ্ছে চীন। সামরিক চাপের বদলে শান্তি ও কূটনীতির ডাক দিচ্ছে বেজিং, যার টানে এখন চীনমুখী বিশ্ব নেতারা। তবে বিশ্লেষকরা বলছেন, শান্তির আড়ালে জ্বালানি অর্থনীতির গুরুত্বপূর্ণ এই জলপথে প্রভাব বিস্তার করতে চায় চীন। মূলত যুদ্ধের এই অস্থিরতাকে কাজে লাগিয়ে বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু বেইজিংয়ের দিকে সরিয়ে নিচ্ছে শি জিনপিং সরকার। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। বিশ্ব রাজনীতির উত্তাল মঞ্চে আবারও ত্রাতা হিসেবে আবির্ভাব হচ্ছে এক শক্তি, যার নাম শি জিনপিং। যখন হরমুজ প্রণালী ঘিরে যুদ্ধ, অবরোধ আর উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বেইজিং থেকে উঠে আসছে এক ভিন্ন বার্তা, শান্তি, কূটনীতি আর নতুন জোট গঠনের ডাক। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই শান্তির উদ্যোগ, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো ভূরাজনৈতিক খেলা? একদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, অবরোধ জোরদার করছে, অন্যদিকে চীন বলছে এভাবে চললে পরিস্থিতি আরো খারাপ হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সামরিক চাপ নয়, বরং সম্পূর্ণ যুদ্ধবিরতি একমাত্র সমাধান। কিন্তু এ বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চীন কি নিজেকে নতুন মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে? এ প্রেক্ষাপটে বেইজিংয়ে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক যেন কেবল কাকতালীয় নয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন জায়েদ, এমনকি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, সবাই একে একে হাজির হচ্ছেন বেইজিংয়ে। কেন? কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক, নাকি এর চেয়েও বড় কিছু? বিশ্লেষকরা বলছেন, এটি আসলে হরমুজ কূটনীতি, যেখানে যুদ্ধের কেন্দ্রবিন্দুকে ব্যবহার করে চীন নিজের প্রভাব বিস্তার করছে। কারণ হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি অর্থনীতির হৃৎপিণ্ড। এখানে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, সেই ভবিষ্যতের অর্থনৈতিক শক্তির কেন্দ্র হয়ে উঠবে।
আর ঠিক এই জায়গাতেই চীনের পদক্ষেপগুলো হয়ে উঠছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি চীনা তেলবাহী জাহাজ যেটি আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল, সেটি অবরোধের মধ্যেই হরমুজ অতিক্রম করেছে। এটি কি কেবল একটি ব্যতিক্রম নাকি একটি বার্তা? বার্তাটি কি এমন যে এই অঞ্চলে চীনকেও হিসেবের মধ্যে রাখতে হবে? এদিকে সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের কিছু দেশও ধীরে ধীরে বেইজিং এর দিকে ঝুঁকছে। তারা মনে করছে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বিপরীতে চীন একটি বিকল্প পথ দেখাতে পারে, বিশেষ করে যখন পেদ্রো সানচেস প্রকাশ্যে বলেছেন এই সংঘাত থামাতে চীনের মতো কার্যকর মধ্যস্থতাকারী আর কেউ নেই। সব মিলিয়ে একটি নতুন চিত্র ফুটে উঠছে, যেখানে যুদ্ধের কেন্দ্র হরমুজ হলেও ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে সরে যাচ্ছে বেইজিং এর দিকে। চীন একদিকে শান্তির আহ্বান জানাচ্ছে, অন্যদিকে কৌশলে জোট করছে, বাণিজ্য চুক্তি করছে, আর বিশ্ব রাজনীতির নতুন মেরু তৈরি করছে। কিন্তু আসল প্রশ্ন এখনো রয়ে গেছে, চীন কি সত্যি শান্তির দূত, নাকি এই অস্থিরতাকে কাজে লাগিয়ে নিজের আধিপত্য বিস্তার করছে? হরমুজে যে আগুন জ্বলছে তার আলো কি শেষ পর্যন্ত বেইজিংকেই আলোকিত করবে? শেষ পর্যন্ত এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি শক্তির স্থানান্তরের গল্প। আর সেই গল্পে নতুন অধ্যায়ের নাম হরমুজে চীনের আবির্ভাব। বিনয়ামিন, RTV। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার রাত 3টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি মেনে চলার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সময়সীমা বাড়তে পারে, তবে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘন্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈরুত। সামিউল শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। তীব্র হামলা পাল্টা হামলার পর অবশেষে লেবাননেও আনুষ্ঠানিকভাবে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে শেষ 1 ঘন্টায় সেখানকার পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা আগে দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সিডনে 3 জন এবং জাহারানি এলাকায় 8 জন নিহত হয়। যুদ্ধবিরতি কার্যকরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হতে থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, লেবাননের নাগরিকরা একে উদযাপন করছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানিয়েছে এবং এই যুদ্ধবিরতিকে আঞ্চলিক সংঘাত থামানোর একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈরুত। দেশটির সংবাদ সংস্থা NNA জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমানও বেশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহর প্রতি যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চলতি সপ্তাহান্তে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইসলামাবাদে আবারও বৈঠকে বসার ইঙ্গিত দেন তিনি। আরেকদিকে ইসরায়েলি মন্ত্রিসভার ভোটাভুটির আগেই ট্রাম্প লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় দেশটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ঘোষণা আসা তেল আভিভের জন্য বিব্রতকর। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হুমকি মনে হলে প্রতিক্রিয়া জানাবে তেল আবিব। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত শেষের পথে এমন আশাবাদের কারণে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য 1% বেশি কমে ব্যারেল প্রতি $98 নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে তেলের দামও ব্যারেল প্রতি $54 নিচে অবস্থান করছে। সামিউল শিহাব, RTV। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। বৃহস্পতিবার রাতে পিস পার্টনারশিপ এর উদ্যোগে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন শত শত ইসরায়েলি নাগরিক। এই হামলায় নেতানিয়াহু সরকারের মদদ বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া আহতরা বলেন, পুলিশ ও সেনাবাহিনী অপরাধীদের শাস্তি না দিয়ে উল্টো সহায়তা করছে। এই সহিংসতাকে সন্ত্রাস বলে অভিহিত করেন বিক্ষোভকারীরা। তারা সতর্ক করে বলেন, সরকার ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। হাদাআশ ও র্যাবাইস ফর হিউম্যান রাইটস সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিক্ষোভের প্রতি সংহতি জানিয়েছে। সিরিয়ায় মার্কিন বাহিনীর সব ঘাঁটি নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে IS বিরোধী অভিযানে আসার 12 বছর পর আনুষ্ঠানিকভাবে সব সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। এমন পদক্ষেপ দেশটিকে একক রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অধীনে আনার সরকারি প্রচেষ্টারই প্রতিফলন বলছে
সিরিয়া। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত কাসরাক বিমানঘাঁটি থেকে বৃহস্পতিবার মার্কিন সৈন্য সরঞ্জামের সর্বশেষ কনভয়টিও রওনা হয়। এর মাধ্যমে সিরিয়ায় তাদের সর্বশেষ প্রধান সামরিক ঘাঁটি খালি হলো। এর আগে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আল তানাফ, আল সাদ্দাদি এবং রিমেলান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় সিরীয় সেনাবাহিনী। 2014 সালে মধ্যপ্রাচ্যে আইএস গোষ্ঠী দমনের কারণ দেখিয়ে ইরাক ও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে অভিযান শুরু করে মার্কিন সেনারা। 2019 সালে মধ্যপ্রাচ্যে আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদি নিহত হলে দুর্বল হয়ে পড়ে আইএস। তবে এরপরও এতদিন অবস্থান করেছে মার্কিন সেনারা। এবারে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে সেই 12 বছরের মার্কিন অভিযানের অবসান দেখল সিরীয়বাসী। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণগুলোর মধ্যে রয়েছে নতুন সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ। 2025 সালের নভেম্বরে নতুন সরকার আইএসের বিরুদ্ধে গঠিত গ্লোবাল কোয়ালিশনে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় এবং আইএস দমনে তারা সক্ষম বলে ঘোষণা করে। এছাড়া মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ গোষ্ঠীকে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করে আহমেদ আল সারার সরকার। গত 30 জানুয়ারির চুক্তির ফলে হাসাকা এবং কামিশিলি অঞ্চলে সরাসরি নিয়ন্ত্রণ পায় কেন্দ্রীয় সরকার, যার অবসান ঘটল দেশটিতে থাকা মার্কিন সব সেনা প্রত্যাহারের মাধ্যমে। আব্দুল মালেক, RTV। রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেন জুড়ে অন্তত 16 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। বৃহস্পতিবার প্রায় 700 ড্রোন ও কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল দিয়ে এইসব হামলা চালানো হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বেসামরিক এলাকা। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই বিশাল আক্রমণ ঠেকাতে গিয়ে তাদের উন্নত ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ করিয়ে আসছে। অন্যদিকে একে তাদের তেলের শোধনাগারে ইউক্রেনীয় হামলার প্রতিশোধ বলে দাবি করেছে রাশিয়া। এই হামলাকে ভয়াবহ আক্রমণ বলে নিন্দা জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। বিশ্বব্যাংক IMF এর স্প্রিং বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বিশ্ব ব্যাংক ভবনে এই বৈঠকে অংশ নেয়। এ সময় তারা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস চেনি চ্যাপম্যানের সঙ্গে আলোচনা করেন। এছাড়াও বৈঠক করেন আটলান্টিক কাউন্সিল ও জাইকার সঙ্গে। ইউএস চেম্বার অব কমার্স ভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত গোলটেবিল বৈঠকেও যোগ দেন অর্থমন্ত্রী ও বাংলাদেশ প্রতিনিধি দল। ইতালির নেপলস শহরে 25 জনকে জিম্মি করে ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। কোনো ধরনের সহিংসতা না করলেও লুটপাটের পর সুড়ঙ্গ পথে পালিয়ে যায় ডাকাতরা। পরে জিম্মিদের উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। পুলিশ ধারণা করছে ডাকাতরা শহরের পয় নিষ্কাশন ব্যবস্থার ভেতর দিয়ে পালিয়ে গেছে। অভিযানের সময় গুলির শব্দ ও স্টার্ন গ্রেনেডের বিস্ফোরণ শোনা গেলেও ডাকাতদের আটক করা সম্ভব হয়নি। ব্যাংকের সেফ ডিপোজিট বক্স লুট হওয়ায় কী পরিমাণ অর্থ বা সম্পদ চুরি হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।